বিচ্ছিন্ন বেশ কয়েকটি ঘটনা, কিন্তু সব মিলে দেশের মানুষের নতুন বছর উদযাপন এবার অনেকটাই বিষাদময়। প্রথম ঘটনাটি নিউ অরলিন্সে। শামসুদ্দিন জাব্বান নামে এক ব্যক্তির গাড়ি হামলায় এখন পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন 14 জন। তিনি আইসিসের প্রতি অনুগত ছিলেন, তবে হামলাটি তিনি একাই চালিয়েছেন বলে জানিয়েছে এফবিআই। এফবিআই আরো জানায়, নিউ অরলিন্সে হামলা ও লাস ভেগাসে ট্রাম্প টাওয়ারের বাইরে সাইবার ট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো সুনির্দিষ্ট যোগসূত্র পাওয়া যায়নি। তবে লাস ভেগাসের হামলাটি আলোচনায় এসেছে কারণ এর সাথে টেসলা ও ইলন মাস্ক জড়িত, এবং এটি হয়েছে ট্রাম্প টাওয়ারের সামনে। নেভাডার লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণে একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন। বুধবার লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। এদিকে প্রযুক্তিগত কারণে ট্রাকটি বিস্ফোরিত হয়নি বলে দাবি করেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। এছাড়া ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। অন্য যে ঘটনাটি সেটি নিউ ইয়র্কের কুইন্সে একটি নাইট ক্লাবের বাইরে 3 থেকে 4 জন বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত 10 জন গুলিবিদ্ধ হয়েছেন। ভিতরে প্রবেশের জন্য ক্লাবের বাইরে অপেক্ষারত 15 জনকে লক্ষ্য করে প্রায় 30 রাউন্ড গুলি ছুড়ে বন্দুকধারীরা। আহতদের মধ্যে 6 জন নারী এবং 4 জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। দেশের রাজনীতির খবর যদি আমরা বলি, দেশের রাজনীতিতে 119তম কংগ্রেসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে শুক্রবার। 2019 সালের পর আবারও সেনেট ও হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকানরা। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেলেও কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতার বিরোধিতার কারণে পদ রক্ষায় শঙ্কায় রয়েছে হাউস স্পিকার মাইক জনসন। দ্বিতীয়বার স্পিকার নির্বাচিত হতে হলে নিজ দলের আইন প্রণেতাদের সব ভোট নিশ্চিত করতে হবে মাইক জনসনকে। তবে এখন পর্যন্ত বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা প্রকাশ্যে জানিয়েছেন জনসনকে স্পিকার হিসেবে তারা দেখতে চান না। অন্যদিকে ডেমোক্রেটদের পূর্ণ সমর্থন পেলে হাউস স্পিকারের লড়াইয়ে মাইক জনসনকে পেছনে ফেলতে পারেন হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফ্রিস। বর্তমানে 219টি সিট আছে রিপাবলিকানদের, ডেমোক্রেটদের 215টি। জনসনের জয়ের জন্য লাগবে 218টি। তাই শেষ পর্যন্ত কি হয় সেটা দেখতে হবে, কারণ 2023 সালে কেভিন ম্যাকার্থির সময় দেখা গেছে 15 রাউন্ড ভোট করতে হয়েছে। তাই সংখ্যাটা অন্য আরেকটা জায়গায় আছে। 6 জানুয়ারির মধ্যে স্পিকারের মনোনয়ন চূড়ান্ত করা না গেলে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সার্টিফিকেশন পিছিয়ে যেতে পারে। বাংলাদেশ নিয়ে আলোচনা থাকবে অনুষ্ঠানের দ্বিতীয় অংশে। অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। 1972 সালের 4 মে থেকে তাকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 31শে জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নিয়ে আপাতত সফল না হলেও এই উদ্যোগের পিছনে কারা আছেন তা নিয়ে নানা ধরনের শঙ্কা দানা বেঁধেছে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন পর্যায়ে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কথা বলে একটি খবর প্রকাশ করেছে বিবিসি বাংলা। এইসব নিয়েও কথা বলবো টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমন্ত্রণ দর্শকদের। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার ডক্টর নাকিবুর রহমান এবং প্রযুক্তিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আয়েশা দেওয়ান। স্বাগত আপনাদেরকেও। ডক্টর নাকিবুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি নিউ অরলিন্সে পড়াশোনা করেছেন, আমরা জানি দীর্ঘ সময় সেখানে ছিলেন, সেখানে পরিচিত বন্ধুরাও আছে। যে পরিস্থিতি তৈরি হলো নিউ অরলিন্সে এবং তার সঙ্গে আইসিসের একটি সংযুক্ততা পাওয়া যাচ্ছে, যদিও অন্য যে দুটি ঘটনার কথা বলছিলাম সেখানে সেটির সঙ্গে আইসিসের কোনো সংযুক্তি পাওয়া যায়নি, কিন্তু নিউ অরলিন্সের ঘটনাটাই এখন পর্যন্ত চোখের সামনে আছে। কিন্তু পুরো বিশ্লেষণটা আপনার কাছে শুনতে চাই। বিচ্ছিন্নভাবে 3টি ঘটনা যেটি আমরা বর্ণনা করছিলাম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে কিনা? ধন্যবাদ জুয়েল ভাই। আমি আমার দর্শকদেরকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। নতুন বছরটা খুব বেশি ভালোভাবে শুরু হলো না। নিউ অরলিন্সে যে ঘটনাটা ঘটেছে এটা মানে ইট রিয়েলি হিটস ক্লোজ টু হোম। কারণ আমি 2006 সাল থেকে 2014 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর আমি নিউ অরলিন্সে ছিলাম। সেখানে আমি আমার পিএইচডি সম্পন্ন করেছি। এরপরে আমি সেখানে তুলেন ইউনিভার্সিটিতে 2 বছর পড়িয়েছি। এবং আমি যখন পড়াশোনা করতাম সে সময় যেই ছবিটি আপনারা দেখাচ্ছেন, দর্শকরা দেখছেন, এটা বারবান স্ট্রিটের ছবি। এই জায়গাটা ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত। ফ্রেঞ্চ কোয়ার্টার হলো 8 বাই 8টা স্ট্রিট, ভার্টিক্যাল এবং হরাইজন্টাল
8টা স্ট্রিট নিয়ে 8টা স্ট্রিটের সমন্বয়ে, এবং এর মধ্যে বারবান স্ট্রিটটা হলো সবচেয়ে প্রসিদ্ধ। এর খুব কাছাকাছি একটা সুভেনিয়ার দোকানে আমি দীর্ঘদিন কাজ করেছি, আহ, যেটা প্রয়োজনেই করতে হয়েছে। সুতরাং এই জায়গার সাথে আমি খুব পরিচিত, এবং এটা আমি বলে রাখতে পারি দর্শকদের বোঝার জন্য যে এই ফ্রেঞ্চ কোয়ার্টার আমেরিকার মধ্যে খুব কম জায়গা এরকম আছে যেখানে আহ, একেবারে প্রকাশ্যে রাস্তার মধ্যে অ্যালকোহল কনজাম্পশন করার অনুমতি আছে। এটা আমেরিকার অন্য কোনো শহরের মধ্যেই নেই। আপনি আমেরিকার অন্য যে কোনো শহরেই ওপেন কন্টেনার অ্যালকোহল ক্যারি করতে পারবেন না। এটা একটা পাবলিক অপরাধ। কিন্তু এই নিউ অরলিন্সের এই জায়গাটাতে ফ্রেঞ্চ কোয়ার্টারে আপনি আহ, মানে এখানে যারা টুরিস্ট আসে, যারা অতিথি আসে, তাদের এটা একটা বড় আকর্ষণ যে তারা হাঁটতে হাঁটতে পুরা এই শহর জুড়ে তারা নির্বিঘ্নে তাদের মাদক দ্রব্য তারা পান করতে পারবে। এই কারণে এই জায়গাটাতে খুবই সিকিউর একটা জায়গা, পুলিশ থাকে খুব বেশি। এবং আমি আমার সেই 8 বছরের সময়ের মধ্যে অ্যাটলিস্ট 6 বছর আমি কাজ করেছি ওই এলাকাতে। প্রতি রাতেই কোনো না কোনো ইন্টারেস্টিং ঘটনার আমি এই সাক্ষ্য। এটা নিয়ে যদি আমি বই লিখি তাহলে খুব মজার বই লেখা যাবে, যে এরকম মানুষের মাতলামি এবং তাদের পাগলামির যেই মানে যেই চাক্ষুষ ঘটনাগুলো আমি দেখেছি, এটা খুব স্বাভাবিক না। এবং নিউ অরলিন্স এবং শিকাগো এবং এরকম আরো কয়েকটা শহর, আমরা যদি বে এরিয়ার কিছু এলাকা বলি, এই জায়গাগুলোতে আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি শুটিং হয়, শুটিং রিলেটেড ইনসিডেন্ট ঘটে। এবং প্রতি বছরই এই সময়টা নিউ ইয়ার্স ইভে আমি সে সময় আমি দোকানে কাজ করতাম। আমি মানে অনেক সময় ডিস্টিংগুইশ করতে পারতাম না যে কোনটা আতশবাজির শব্দ এবং কোনটা গুলির শব্দ। গুলির আওয়াজ প্রায় পাওয়া যেত। সুতরাং নিউ অরলিন্সের জন্য ডেফিনেটলি শুটিং এ মানুষ নিহত হওয়া এটা নতুন কোনো ঘটনা না। কিন্তু যেভাবে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু শুটিং না। এটা আরেকটু বলি যে এই রাস্তাটার মধ্যে দিনের বেলা গাড়ি চলাচল করতে পারে, কিন্তু রাতের বেলা এই রাস্তাতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এখানে মানুষ রাস্তার মধ্যে দিয়েই হাঁটে। তো এই যেই ঘটনাটা ঘটেছে এখানে, এই মানুষটি, যার নাম শামসুদ্দিন জব্বার, তিনি গাড়ি তুলে দিয়েছেন মানুষের উপরে। এই রাস্তায়, যে রাস্তায় গাড়ি চলাচল নিষেধ, সেই রাস্তার মধ্যে তিনি গাড়ি উঠিয়ে দিয়েছেন। এতে 10 জন ব্যক্তি নিহত হয়েছে। সো এখানে ডেফিনেটলি এটা একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনা যিনি ঘটিয়েছেন তিনি এই ঘটনার জন্য দায়ী। এবং এই ঘটনাটা আমাদের ডেফিনেটলি, এটা যদি শুটিং এর ঘটনা হতো তাহলে পরে গান অ্যাডভোকেটরা অবশ্যই বিভিন্ন রকম দাবি দাওয়া নিয়ে অলরেডি ঝাঁপিয়ে পড়তো। এটা শুটিং ইনসিডেন্ট ছিল না, কিন্তু তারপরও এই ব্যক্তির গাড়ির মধ্যে কিন্তু লোডেড গান, আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, এক্সপ্লোসিভ পাওয়া গিয়েছে। এখন এখানে সবচেয়ে কনসার্নিং যে বিষয়টা হলো সেটা হলো যে আমরা মোটামুটি গত 7 বছরের মতো আইসিস এর নাম আমরা শুনিনি। হঠাৎ করে তারা কোথা থেকে উদিত হলো, এটা অনেকেরই সন্দেহের উদ্রেক করছে যে এই গ্রুপটা, তো আমাদেরকে বলা হয়েছিল যে এই গ্রুপকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে মূল সহ। সেখানে আমেরিকার মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটলো এবং সাথে সাথে কোনো রকম তদন্ত না করেই এখানে আইসিসকে জড়িত করার কথা। এটা আমেরিকাতে এই ট্রাম্পের অফিস নেওয়ার শুরুতেই এই ঘটনাটা প্রচন্ড রকম ইসলামোফোবিয়ার জন্ম দেবে বলে অনেকেই আশঙ্কা করছে। এবং এই কথা আমি এজন্য বলছি যে আমরা যদি শুধু 2024 সালের কথাই আমরা ধরি, 2024 সালে আমেরিকাতে অনেকগুলা ঘটনা ঘটেছে, অনেকগুলা ম্যাস শুটিং এর ঘটনা ঘটেছে। আমরা যদি এর মধ্যে খুব ম্যাসিভ কয়েকটা ঘটনা দেখি, যে আপনাদের মনে আছে যে ভার্জিনিয়াতে এক ব্যক্তিকে 150টার মতো এক্সপ্লোসিভ সহ অ্যারেস্ট করা হয়েছিল, যে জো বাইডেনের ছবি সহ সে টার্গেট প্র্যাকটিস করছিলেন। কিন্তু তাকে কিন্তু কোনো ধরনের ধর্মীয় কিংবা রিলিজিয়াস ট্যাগ কিংবা কোনো রকম আইডিওলজিক্যাল ট্যাগ তাদেরকে দেওয়া হয়নি।
আরেকটা ডিস্টার্বিং বিষয় হলো যে আমরা আমেরিকাতে যতগুলা ম্যাস শুটিং কিংবা এরকম ম্যাস কিলিং এর ইনসিডেন্ট দেখেছি, জুয়েল ভাই এবং আপা আপনি আমাকে কারেক্ট করবেন আমি যদি ভুল বলি, যে উইদাউট এনি এক্সেপশন যদি শুটার সাদা হয়, মানে তার গায়ের রং যদি সাদা হয়, সে কিন্তু জীবিত ধরা পড়ে এবং তার কোনো না কোনো মেন্টাল ইলনেস কিংবা পিটিএসডি এ ধরনের কোনো একটা সমস্যা, মানসিক সমস্যা ডায়াগনোজ করা হয়। কিন্তু যদি সেই শুটার সে ভিয়েতনামিজ হোক, চাইনিজ হোক, আরব হোক কিংবা কালো হোক, সে যদি সাদা চামড়ার না হয়ে থাকে, সে কিন্তু জীবিত ধরা পড়ে না। আমার মনে আছে যখন আমি 2006 সালে 6-7-8-এর দিকে, আপনাদের মনে আছে যে ভার্জিনিয়া টেকে একটা কোরিয়ান ছেলে, হি জাস্ট ওয়েন্ট অন র্যাম্পেজ, প্রায় 10-12 জন তার শিক্ষক এবং সহকারী স্টুডেন্টদেরকে মেরে ফেলেছিল। তাকে কিন্তু জীবিত কম্প্রিহেন্ড করা যেত, কিন্তু তাকে মানে হি ওয়াজ শট ইমিডিয়েটলি অ্যান্ড হি ওয়াজ কিলড। তারপরে আপনার অন দ্য কন্ট্রারি একেবারে চার্লস্টন, আমার নর্থ ক্যারোলাইনার খুব কাছাকাছি, সাউথ ক্যারোলাইনার চার্লস্টনে যে ম্যাসিভ শুটিংটা হলো, একজন হোয়াইট সুপ্রিমিস্ট মেম্বার ড্যালান রুফ, সে একটা চার্চে ঢুকে সে আফ্রিকান আমেরিকান কমিউনিটির উপরে একটা হত্যাযজ্ঞ চালালো, কিন্তু তাকে তো জীবিতই ধরা হলো, অ্যারেস্ট, তাকে কিন্তু হত্যা করা হয়নি। এবং তাকে প্রতিমধ্যে ইভেন ম্যাকডোনাল্ডসে থামিয়ে তাকে একটা হ্যামবার্গার খাইয়ে নিয়ে আসা হয়েছে। সো এই যে আমরা দেখি যে দুই ধরনের ট্রিটমেন্ট, হোয়াইট ভার্সেস নন হোয়াইট, সো এখানে দিস ইজ এ ফান্ডামেন্টাল প্রবলেম এবং এটা বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে। অবশ্যই আমেরিকাতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ইটস এ প্রবলেম, তারপরে মেন্টাল ইলনেস ইজ এ প্রবলেম, এবং নিউ অরলিন্সে অ্যালকোহল কনজামশন ইজ এ প্রবলেম, এবং যেই ভদ্রলোক তাকে কিভাবে আইসিসের সাথে সংযুক্ত করা হয় আমি জানি না। হিউস্টন কমিউনিটির সাথে আমি কথা বলছিলাম, হিউস্টনে সে থাকে, যদিও তার জন্ম বলছে যে বোমন্ট টেক্সাস, যেটা লুইজিয়ানা এবং টেক্সাসের মাঝামাঝি, হিউস্টনের মাঝামাঝি। হিউস্টনের কমিউনিটির কেউ তাকে চেনে না, কোন মুসলিম কমিউনিটির কেউ তাকে চেনে না। এবং এই ভদ্রলোক 2020 সালে তার ক্রিমিনাল রেকর্ড আমরা দেখলাম যে 2020 সালে সে ড্রাঙ্ক ড্রাইভিং এর জন্য সে অ্যারেস্টেড হয়েছিল। সো মানে এই ধরনের ব্যক্তি যে ড্রাঙ্ক ড্রাইভিং এর সাথে জড়িত এবং নিউ অরলিন্সে 31st নাইটে সে এরকম অ্যালকোহল কনজামশনের রাজধানীতে অবস্থান করছিল, মানে সে আর যাই হোক, সে যে একজন ডেভোটেড মুসলিম, এটা আমার মনে হয় যে এটা কাউকে বিশ্বাস করানো খুব কঠিন হবে। সুতরাং এখানে এটা অবশ্যই একটা মর্মান্তিক ঘটনা। যারা নিহত হয়েছে আমি তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং এই বিষয়টাকে ব্যবহার করে আমেরিকাতে যেন ইসলামোফোবিয়ার উদ্ভব না হয় এবং নতুন করে আবার আইসিসকে সামনে টেনে এনে সিরিয়ার জনসাধারণ যেভাবে তাদের স্বৈর শাসককে উৎখাত করেছে, তাদের উপরে জন্য আবার একটা অন্যায় এমবার্গো কিংবা যুদ্ধ চাপিয়ে না দেওয়া হয় এই আইসিস ইস্যুতে, এটাই আমি কামনা করব। এবং আমি এটা সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমেরিকার মুসলমানরা আগের চেয়ে অনেক বেশি একতাবদ্ধ, অনেক বেশি ইনফর্মড, অনেক বেশি ইউনাইটেড। সুতরাং মুসলমানরা যেন ভয় পেয়ে না যায় এই ধরনের ঘটনায়। উই হ্যাভ টু কিপ আওয়ার হেড হাই, এবং উই ডোন্ট হ্যাভ টু অ্যাপোলোজাইজ ফর এনিবডি। কোনো একজন ব্যক্তিকে যেভাবে we condemn every violence. We don't have to apologize for everybody. We are proud, unapologetic when it comes to our belief. জি, এটি আসলে সবার কথা উচিত যে সেটি যে ধর্মের কিংবা যে বর্ণের মানুষই করে থাকুক না কেন, সন্ত্রাসী ঘটনা যিনি ঘটিয়ে থাকেন, যার হাতে মানুষের জান মাল অনিরাপদ, সেই ঘটনায় আসলে আমরা নিন্দা জানাই। এবং আয়েশা দেওয়ান, আপনার কাছেও জানতে চাইবো, যেটি ডক্টর নাকিবুর রহমান বলছিলেন যে একদিকে ইসলামোফোবিয়ার একটা আশঙ্কা আছে, অন্যদিকে আমরা যদি এই ঘটনার বাইরে একই দিনে ঘটা আরো দুটো ঘটনা দেখি, অর্থাৎ লাস ভেগাসে যেটি বলছিলাম যে টেসলাতে যে বিস্ফোরণটা হলো, অন্যদিকে নিউ ইয়র্কে একটি নাইট ক্লাবের বাইরে প্রায় গুলি করে 10 জনকে আহত করা, এই বিষয়গুলো কি আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাকি ইসলামোফোবিয়ার কোন একটি কানেকশন খুঁজে পাওয়ার সুযোগ থাকবে?
ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের জন্য। আর প্রথমেই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। যদিও বছরের শুরুর দিনটি ইন জেনারেল ভাবে আমাদের জন্য খুব সুখকর হয়নি, কিন্তু তবুও আগামী দিনগুলো সুন্দর হবে এটাই প্রত্যাশা আমাদের সকলের, এবং আমরা সকলে সেটাই চেষ্টা করব। তো আপনার প্রশ্নের পুরো, আমরা যদি তিনটে ঘটনাকে এক জায়গায় আনি, আমি ডক্টর নকিবুর রহমান অনেকগুলো পয়েন্ট অলরেডি টাচ করেছেন, যেটা আমাদের অ্যাজ এ সিভিল সোসাইটি মেম্বার আমাদের কি করা উচিত, কিভাবে এই ঘটনাগুলোকে দেখা উচিত। তো আমি জাস্ট কয়েকটা ব্যাপার মেইন, আপনি যেটা বলছিলেন যে এটাকে কি আমরা ইসলামোফোবিয়ার একদিকে অ্যাঙ্গেল করতে পারি, নাকি আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এফেক্ট, আমি বলবো যে দুটোর কোনোটাই নয়। মূল কারণগুলো যদি আমরা দেখি, ল অ্যান্ড অর্ডার কিন্তু এখানে ব্যাপার নয়, এখানে হচ্ছে শুধু যদি আইন চিন্তা করি আমরা, এবার আইনগুলো কোথায় কোথায় আমরা ট্র্যাকের মধ্যে থেকে অফ ট্র্যাক হচ্ছি। একটা আইন যদি আমরা বলি, যেমন এই যে গান কন্ট্রোল ল নিয়ে অনেক আইন প্রণয়নের কথা হয়েছে। বহুদিন আমরা জানি যখন স্যান্ডি হুকের ঘটনা ঘটলো, তারপর থেকে ভীষণভাবে জনসমর্থন ছিল এবং এখনো আছে, কিন্তু সেটা আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা গান কন্ট্রোলের সেভাবে দেখি না। আর সেখানেও ভ্যারিয়েশন হচ্ছে স্টেট বাই স্টেট, যেহেতু ল এর ভ্যারিয়েশন হয়, আপনি একটা স্টেট হয়তো ইম্পোজ করছে কিন্তু আরেকটা স্টেট সেটা করছে না। তো আপনার জন্য অ্যাক্সেসিবিলিটি, আপনার পাশের স্টেট থেকে আপনি কিনে এনে সেখানে ইউজ করতে পারছেন ক্রস দ্য বর্ডার। তো এই যে একটা সেন্ট্রাল গ্লোবাল, যদি গ্লোবাল উইদিন দ্য কান্ট্রি যদি আমরা অ্যাজ এ নেশন লটাকে ঠিক না করতে পারি গান কন্ট্রোলের, তাহলে এই সমস্যাগুলো আমাদের ঘটতেই থাকবে। এবং প্রতি বছরের আমাদের স্ট্যাটিস্টিক্সে দেখি যে আমরা কত লোক, যদি সমস্ত ঘটনাগুলোকে আমরা একত্রিত করি, দেখতে পাবো যে কত লোক শুধু এই গান ইস্যুতে মারা যাচ্ছে। সেটা নানান ভাবে, এবার গানের প্রথম লুজিয়ানার ঘটনাটা যদিও সরাসরি গানের সাথে রিলেটেড নয়, এবার দ্বিতীয় যেই আইন প্রণয়নের ব্যাপারটি নিয়ে আমি কথা বলতে চাই, যেখানে আমরা ফেল করছি, সেটা হচ্ছে মেন্টাল হেলথ চেক। মেন্টাল হেলথ চেকের ব্যাপারটা এগেন এন্ড এগেন আমরা প্রজেক্ট করছি, কিন্তু এটা এখন পর্যন্ত অনেক লুপহোলস রয়ে গেছে, অনেক কিছু রয়ে গেছে। যেটা আপনি যেরকম আমরা অ্যানুয়াল একটা ফিজিক্যাল চেক আপে যাই, আপনি যে কোনো মানুষের কাছে যদি গান কেন এনি প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে, যে সোসাইটিতে সে হুমকির কারণ হতে পারে তার নিজের লাইফ নিয়ে, লাইফ থ্রেটনিং কিনা, ফিজিক্যাল যেরকম অ্যানুয়াল চেক আপ হয়, সেরকম একটা মেন্টাল হেলথ চেক আপেরও ব্যবস্থা থাকা উচিত। বিশেষ করে আপনি যখন যে কোনো আগ্নেয়াস্ত্র কিনছেন, সেটার প্রত্যেক বছরে একটা রিনিউয়াল প্রসেসের মধ্যে এটা ইন্ট্রিগাল পার্ট হওয়া উচিত। যেটা অনেক সময় বলা হচ্ছে এনআরআই থেকে কিংবা অন্যান্য লবিস্টরা বলছেন আমরা করছি, কিন্তু কিভাবে আমরা করছি, আমাদের স্ক্রিনিং প্রসেসটার মধ্যে অনেকগুলো আইনের ফাঁক আমরা রেখে দিচ্ছি। সেটার কারণেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো রিপিটেডলি ঘটছে। আপনি 14 বছরের ছেলের কাছেও গান পাচ্ছেন, আপনি 70 ইয়ার্স 80 ইয়ার্স এর মেন্টালি ইমব্যালেন্স লোনলি একজনের মানুষের হাতেও আপনি গান পাচ্ছেন। এবং সেই গানগুলো শুধুমাত্র সেফটি রিজনের জন্য যে রাখে সেরকমও নয়, অনেক বেশি হেভি ডিউটি আগ্নেয়াস্ত্র, যেগুলো একজন মানুষের নিজস্ব প্রোটেকশনের জন্য কোনোভাবেই দরকার হতে পারে না। তারপরে আপনি বম বানানোর যেসব মেটেরিয়ালস, এগুলো সব এত ইজিলি অ্যাভেলেবল। তার মানে এই পুরো সেক্টরটাকে কন্ট্রোল করবার জন্য যে আইন প্রণয়ন দরকার, ল দরকার, সেখানে আমরা ফেল করছি। তো এই ফেইলিং গুলো কিন্তু সেসব জায়গায় আসছে। তারপর আপনি যেমন দেখুন সার্ভিসে, এবার তৃতীয় যে ব্যাপারটাতে আমি হাইলাইট করতে চাই, যে আপনি দেখবেন দুটো ঘটনা, লাস ভেগাসের ঘটনা এবং নিউ অরলিন্স, দুজনই কিন্তু একজন আর্মি ব্যাটন, একজন এক্সিস্টিং আর্মিতে আছেন, এবং দুজনেই কিন্তু আফগান কমব্যাট। তো এই যে যুদ্ধতে যাওয়া আমেরিকান সোলজারদের এবং বিভিন্ন সময় মিডল ইস্টের বিভিন্ন ওয়ারের সাথে যারা ইনভলভড হয়েছে, তাদের আমরা দেখেছি যে হিউজ মেন্টাল ক্রাইসিস শুরু হয় বিভিন্নভাবে when they are coming back. কিছুদিন আগে আমরা দেখেছি একজন আফগান প্যালেস্টাইন ইস্যুতে নিজেকে বার্ন করেছে। তো এই যে ঘটনাগুলো, এটা একটা ব্যক্তিগত ফ্রাস্ট্রেশন কিংবা আমাদের যেই সাইকোলজিক্যাল নার্চারিং, এই ধরনের কর্মক্ষেত্রে যারা ইনভলভড, তাদের লাইফ লং একটা পোস্ট ট্রমেটিক সিচুয়েশন তারা ক্যারি করছে, এবং এগুলোর প্রপার ইভ্যালুয়েশন কিংবা প্রপার ট্রিটমেন্ট সার্ভিস, সেটা আমরা কোথাও না কোথাও ফেল করছি সিস্টেমে। তো সেটা একটা বিরাট ফ্যাক্টর। কিন্তু এই দুটো ঘটনাই যারা লিড করেছেন, দুজনেই কিন্তু সেই একই ব্যাকগ্রাউন্ড থেকে এসে, যদিও তারা কানেক্টেড না, বাট দেয়ার ব্যাকগ্রাউন্ড সেম আমরা দেখতে পাচ্ছি। তো এই যে ব্যাপারটা, এই জন্য বিভিন্ন সার্ভিস গুলোতে, বিশেষ করে যেসব সার্ভিসে এই ধরনের
কর্মকাণ্ড জড়িত থাকে, সেটা পুলিশ হোক, আর্মি হোক, কিংবা সিভিল ডিফেন্সের জন্য হোক, তাদের মেন্টাল স্টেট টাইম টু টাইম চেক করা এবং তারা কোন ব্যাপারগুলোতে আমাদের এফেক্টেড হচ্ছে সেটা অবশ্যই সাইকোলজিক্যালি ইভ্যালুয়েট করা উচিত। কারণ এর আগে আমরা অনেক ঘটনা দেখেছি আর্মি ব্যাকগ্রাউন্ডের যারা ভেটারান ছিলেন তারা এরকম করেছে। তো এগুলো হচ্ছে এই আমি বলবো এই জন্য যে সেটা ইসলামোফোবিয়ার চেয়ে তো বড় ব্যাপার হচ্ছে আমরা লতে ফেল করছি। ল অ্যান্ড অর্ডার বলতে সাধারণভাবে যে ল অ্যান্ড অর্ডার আমরা চিন্তা করছি সেখানে নয়, আমরা আইনগতভাবে অ্যাজ এ সোসাইটি বিভিন্ন জায়গায় আমরা ফেল করছি কালেকটিভলি জিনিসটাকে কন্ট্রোল করতে। তারপরে হচ্ছে 4 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো, ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাভেলেবিলিটি। আপনি এখন চিন্তা করুন যে এই যে শুধু নিউ অরলিন্স কিংবা বড় সিটিগুলোতে নয়, এখন যেমন মারিওয়ানা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা বহু স্টেট লিগাল করেছে এবং আপনি এখন খুব সহজভাবে যে কোনো জায়গায় হাঁটতে গেলে, আমি ওয়াশিংটন ডিসিতে থাকি এবং 31st নাইটেও আপনি একদম নর্মাল একটা খুব ভালো নেইবারহুড দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় হাঁটছেন, যেখানে হাঁটবেন ইউ ক্যান স্মেল ইট যে লোকজন আশেপাশে ওপেনলি ম্যারিওয়ানা নিচ্ছে। তো এই যে একটা সোশ্যাল স্টেটমেন্ট কিংবা সোশ্যাল সারাউন্ডিং আমরা তৈরি করছি থ্রু আউট দ্য কান্ট্রি, এটার রেজিডিউ হিসাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, আলটিমেট আউটকাম গুলো হচ্ছে। এবং এটা আমরা যখন হয় তখন আমরা এটা নিয়ে অনেক কথা বলি, অনেক বেশি কনসিয়াস হয়ে যাই, কিন্তু এরপরে আমাদের লবিস্টরা হোক কিংবা আইন প্রণেতাদের কোনো না কোনো ভাবে এটা ঢাকা পড়ে যায় এবং এই ঘটনাগুলো ঘটছে রিপিটেডলি। আমরা এই ঘটনা আমরা এরকম প্রথম দেখিনি এবং এটার সাথে মেন্টাল হেলথ একটা বিরাট ফ্যাক্টর, এটা আমাদেরকে অ্যাডমিট করতেই হবে এবং সেটার জন্য আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আর আপনার ইসলামোফোবিয়ার ব্যাপারটাতে আমি যাই, ইসলামোফোবিয়ার ব্যাপারটাতে হচ্ছে যেটা নকিব ভাই বললেন, আমি সেটার সাথেই অ্যাড করছি যে আমরা জানি বিগত সরকারে ট্রাম্প যখন এর আগের বার প্রেসিডেন্ট তখন কিন্তু মুসলিম ব্যান্ড ছিল এবং এই মুসলিম ব্যান্ডের কারণটা কিন্তু এবারের এই ঘটনার রেশে আমার মনে হচ্ছে সেটা আবার অনেকটা হয়তো আলোচনায় আসবে যে আমরা এটা করতে, যদিও আমরা বলি যে এই ভদ্রলোক কিন্তু তিনি ইমিগ্রেন্ট মুসলিম নন, তিনি এই দেশেই জন্ম নেওয়া মুসলিম। এবং তাহলে কি হবে, সেখানে ওভারঅল নেটিভ মুসলিমদের উপরও একটা অন্যান্যদের একটা থাকবে, আগ্রাসী মনোভাব থাকবে, আপনার ডিসক্রিমিনেশন আসবেই যত বেশি আপনি রিলিজিয়নটাকে হাইলাইটে আনবেন। তো ঘটনাগুলো যেই করুক, এনি কাইন্ড অফ অফেন্স, সেটা মেন্টাল হেলথের জন্য হলে হচ্ছে মেজরিটি কেসেই, অফকোর্স কোনো নর্মাল ইনসেইন না হলে, অ্যাবনর্মাল না হলে কেউ এই ধরনের ঘটনা করতে পারে না। সেটা আপনি যে গান শুট করেন স্কুলে কিংবা রাস্তায় নেমে করেন, যেটা নিউ ইয়র্কে যে ঘটনা ঘটেছে, নাইট ক্লাবের সামনে যে আপনি এত রাউন্ড গুলি ছুড়েছেন, 10টা মানুষকে করেছেন, এটা নিশ্চয়ই নর্মাল স্টেট অফ মাইন্ডে একটা মানুষ করতে পারে না। তো এগুলো প্রত্যেকটার জন্যই আমরা তাদেরকে রিলিজিয়ান কিংবা কোনো কালচারাল গ্রুপের সাথে লিঙ্কড আপ না করে অ্যাজ এ হিউম্যান আমাদের সোশ্যাল সিস্টেমে যে দে নিড সাপোর্ট কিংবা এগুলোকে কি করে আমরা প্রিভেন্ট করতে পারি সেটা দেখতে হবে। এবং এটা আন্তর্জাতিক পলিটিক্যাল সারফেসে যাতে এই ইসলামিক পলিটিক্যাল একটা যে ক্লাউড এখন চলছে মিডল ইস্টে, সেখানে যাতে আমেরিকা এই জিনিসটাকে এক্সপ্লয়েট না করে সেটাই আমরা আশা করব। কিন্তু আমি একটুখানি ডিসপিউট করতে চাই নকিব ভাইয়ের সাথে, যিনি বলেছেন যে সব জায়গাতে দেখা যাচ্ছে কালারডরা হলে শুট করা হচ্ছে, এটা কিন্তু সব সময় সত্যি হয় না। কালার্ড ইভেন আমরা অনেক শ্বেতাঙ্গ যারা শুট করেছে তাদেরকে আমরা দেখেছি যে স্পটেই মেরে ফেলা হচ্ছে। ট্রাম্পের জনসভা বাটলারের যে ঘটনা ঘটেছে সেটা হয়তো আলোচনা আসতে পারে যে কোনটা তারা কতখানি হ্যান্ডেল করতে পারবেন কিংবা কোন ধরনের সার্কামস্টেন্সেস। আমার মনে হয় অনেক সময় এটা অনেকটা যদি এটা পলিটিক্যাল ইস্যু হয় কিংবা কোথায় হচ্ছে ঘটনাটা সেখানেও কিন্তু ব্যাপার আছে, কোন স্টেটে ঘটনাটি হচ্ছে সেটার উপরও কিন্তু সেখানকার পুলিশ অনেকগুলো বিষয় হয়তো বিবেচনা নিয়ে এটি করা হয়, সেভাবে অ্যাকশন নেয়। জি, অনেক ধন্যবাদ। আমরা এরপর যে প্রসঙ্গটিতে যাব, এই প্রসঙ্গটি 119তম কংগ্রেসে যাত্রা শুরু হচ্ছে। এই কংগ্রেসে এখন পর্যন্ত সংখ্যাগরিষ্ঠতা রিপাবলিকানদের। ডক্টর নাকিবুর রহমানের কাছে আমি জানতে চাইবো যে এই কংগ্রেসের সামনে চ্যালেঞ্জটা কি হতে পারে, এবং আয়েশা দেওয়ান পরবর্তীতে আপনার কাছে যেটি জানবো সেটা হলো যে স্পিকার হিসেবে মাইক জনসনের ভবিষ্যৎটা কি দেখছেন। আমরা বেশ কয়েকটি বিষয় হয়তো আলোচনার জন্য খুব সংক্ষিপ্ত সময় 1 মিনিট থেকে 2 মিনিট করে হয়তো আমাদের আলোচনাগুলো সারলে অন্য বিষয়ে আমরা যেতে পারবো। ডক্টর নাকিবুর রহমান। জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। ডেফিনেটলি এই কংগ্রেস ডেফিনেটলি এটা ডোনাল্ড ট্রাম্পের জন্য খুবই সুখবর যে তিনি
যখন শপথ নেবেন তখন হাউস, সেনেট এবং হোয়াইট হাউস তিনটাই রিপাবলিকানদের সংখ্যা গরিষ্ঠতা। সো এটা ডেফিনেটলি একজন ইলেক্টেড প্রেসিডেন্টের জন্য তার এজেন্ডা বাস্তবায়নে খুব সহায়ক হয়। অ্যাটলিস্ট 2026 সাল পর্যন্ত আমরা কোনো শাটডাউনের কোনো সম্ভাবনা নেই, গভর্নমেন্ট শাটডাউনের কোনো কথা অ্যাটলিস্ট আমরা শুনবো না নেক্সট 2 বছর। তিনি যা ইচ্ছে তাই করার একটা সুযোগ আছে। অনেকটা কনফার্মেশন নিয়েও খুব বেশি, আনলেস এক্সট্রিমলি টক্সিক ক্যান্ডিডেট না হলে কনফার্মেশন নিয়েও খুব বেশি অসুবিধা হবে না, কারণ 53 জন সেনেটর হলো রিপাবলিকান। সো এদিক থেকে ডোনাল্ড ট্রাম্পের জন্য ডেফিনেটলি একটা সুখবর। কিন্তু একটু দুঃসংবাদ হলো যে কংগ্রেসের যেই মেজরিটিটা আছে রিপাবলিকানদের, সেই মেজরিটিটা একেবারে রেজর থিন। 217টা আসন যদি তারা পায় তাহলে পরে তাদের মেজরিটি থাকার কথা, কিন্তু তাদের রয়েছে মাত্র 2টা বেশি, 219টা। সো 218টা ভোট না হলে পরে স্পিকার জনসন স্পিকার নির্বাচিত হতে পারবেন না। এবং দর্শকদের সুবিধার্থে যদি একটু বলতে হয় যে যদিও 219টি আসন সংখ্যা রিপাবলিকানদের, কিন্তু এর মধ্যে একটা সিট কিন্তু অলরেডি ভ্যাকেটেড। ম্যাট গেটস তিনি কিন্তু অলরেডি রিজাইন। সুতরাং মার্জিন অফ এরর ডেমোক্রেটদের রিপাবলিকানদের কিন্তু একেবারেই নাই, মানে ইটস অলমোস্ট নান। মানে 218টা লাগবে, আছে 218টা এখন, এই 218টি আছে, সব পেতে হবে 100%। এর মধ্যে অ্যাটলিস্ট 3 জন কংগ্রেসম্যান তারা অলরেডি ক্যাবিনেটের জন্য নমিনেটেড হয়েছেন। সো আমি মনে করি না যে তারা খুব অ্যাক্টিভ হবেন। তাদের মধ্যে হয়তো আমি, যেহেতু স্পিকার নির্বাচনের বিষয় রয়েছে, আমার মনে হয় যে তারা কনফার্মেশনের আগে, আমি এক্স্যাক্টলি জানি না হাউ ইট উইল ওয়ার্ক, কিন্তু তারা সম্ভবত শপথ নেবেন। আপনার এর মধ্যে রয়েছে স্টেফানাস্কি, নিউ ইয়র্কের এলিস স্টেফানাস্কি, তারপরে আপনার এর বাইরে রয়েছেন হলো আপনার লরি চ্যাভেজ, যাকে লেবার সেক্রেটারি হিসেবে নমিনেট করা হয়েছে। তারপরে আপনার ফ্লোরিডা থেকে একজনকে নমিনেট করা হয়েছে। সো অ্যাটলিস্ট 3 জন কংগ্রেসম্যান আছেন যারা দে উইল নট বি ভেরি অ্যাক্টিভ। সো তারা সম্ভবত শপথ নেবেন, তা না হলে পরে ইভেন মাইক জনসনের নির্বাচন একেবারে ইউনিফাইড রিপাবলিকান পার্টির মধ্যেও ইট উইল বি এ চ্যালেঞ্জ। এবং আপনি যেটা বলেছেন জুয়েল ভাই, যে 2023 সালে মাইক ম্যাকার্থির কিন্তু 15 বার ভোট হতে হয়েছে তার নির্বাচনের জন্য, এবং মাইক জনসনও অলমোস্ট 4 কিংবা 5 বার ভোট হয়েছিল। এবং অলরেডি আমরা কিন্তু শুনছি যে চিপ রয়, যিনি কনজারভেটিভ ফ্রিডম ককাস মেনটেন করেন, তারা মাইক জনসনের উপরে খুশি না, কারণ মাইক জনসন ডেমোক্রেটদেরকে অনেক ছাড় দিয়েছেন বলে তারা দাবি করে। তাদের জন্য অনেকের কাছে আপত্তির। তো এখানে ডেমোক্রেটরা ইউজুয়ালি ব্লক হিসাবে ভোট দেয়। ডেমোক্রেট ভোটটা আমরা হিস্টোরিক্যালি আমরা দেখিনি যে কেউ ব্লকের বাইরে গিয়ে ভোট দিয়েছে। সুতরাং ডেমোক্রেটিক পার্টির জন্য এটা একটা বড় সুযোগ যে যদি খুবই কনজারভেটিভ রিপাবলিকান কেউ ভোট দেওয়া থেকে বিরত থাকতে চায়, তারা মাইক জনসনের কাছ থেকে কোনো একটা, এটা অলমোস্ট মানে কি বলা যায় যে জিম্মি করে, মাইক জনসনের স্পিকারশিপটা জিম্মি করে তারা হয়তো কোনো দাবি আদায় করে নিতে চাবে, কোনো একটা প্রমিস চাবে মাইক জনসনের কাছ থেকে। কিংবা এর উল্টাটাও হতে পারে, এমন কাউকে যদি স্পিকার নমিনেট করা হয়, যারা ধরেন জিম জর্ডানকে যদি নমিনেট করা হয়, হু ইজ অ্যাবসলিউটলি টক্সিক। সুতরাং মাইক জনসন হ্যাজ প্রুভেন, যদিও তিনি খুব কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ডের, লুইজিয়ানা থেকে তিনি কংগ্রেসম্যান, এবং তার অতীত হিস্ট্রিটা ছিল খুবই কনজারভেটিভ, বাট আপনাকে যখন একটা দায়িত্বশীল জায়গা দেওয়া হয় তখন কিন্তু বোঝা যায় যে আপনি, মানে হিজ এ অ্যাটলিস্ট তার যে ইথিক্যাল, তার যেই সিদ্ধান্তগুলা, তিনি কিন্তু সেখানে খুবই ভালো ভূমিকা রেখেছেন, বাইপার্টিজান ভূমিকা রেখেছেন। সুতরাং ডেমোক্রেটিক পার্টি মাইট থিঙ্ক যে এটা ডেমোক্রেটিক পার্টির জন্য একটা অপরচুনিটি, যে তারা যদি বেল আউট করে মাইক জনসনকে। যদিও ডোনাল্ড ট্রাম্প এন্ডোর্স করেছেন, কিন্তু আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের এন্ডোর্সমেন্ট সত্ত্বেও ম্যাট গেটসকে তার ক্যাবিনেট পজিশন অ্যাটর্নি জেনারেল করতে হয়েছে,
এবং ডোনাল্ড ট্রাম্পের অর্থ বিল পাস হুমকি-ধামকি হয়েছে। কিন্তু শাটডাউন করেনি, গভর্নমেন্ট শাটডাউন করেনি। অর্থ বিল কিন্তু পাস হয়ে গিয়েছে। সুতরাং এখানে ডোনাল্ড ট্রাম্পেরও কতটুকু প্রভাব এই কংগ্রেসের উপরে পড়বে এটাও একটা বিষয়। সো ইটস ইন্টারেস্টিং। কিন্তু এখানে সবচেয়ে যেটা কনসিকুয়েন্সিয়াল বিষয় হবে যে ৬ জানুয়ারির মধ্যে যদি স্পিকার নির্বাচন না হয়, তাহলে পরে ডোনাল্ড ট্রাম্পের জন্য শপথ নেওয়া, সার্টিফিকেশন, এই জিনিসগুলা একটা ঝুলে যাওয়ার আশঙ্কা আছে একটা। আনসার্টেনিটির মধ্যে পড়ে যাবে। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়টি হয়তো জানতাম, আয়েশা, আপনার কাছে জানি, সেটা হলো যে মাইক জনসনের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? উল্টো দিকে যেটি ডক্টর নাকিবুর রহমান বিশ্লেষণ করছিলেন, 218, 215 ভোট যেহেতু আছে, কয়েকজন রিপাবলিকান মাইক জনসনের ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তারা তাকে ভোট দেবেন না। হাকিম জেফ্রিস ডেমোক্রেটিক, যদি তিনি ডেমোক্রেটদের 215টি ভোটই পান আর পাশাপাশি যদি রিপাবলিকানদের কোনো ভোট পান, উল্টোটা হতে পারে কিনা যে হাকিম জেফ্রিসকেই দেখা যেতে পারে স্পিকার হিসেবে, এমন কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ। সবকিছুই এখন আসলে নাথিং ইজ ইম্পসিবল, লেটস পুট ইট দ্যাট ওয়ে। তো এখানে আপনি 19 এর মধ্যে একজন অলরেডি ভেকেন্ট, তো 217 দরকার। তো একটা মানে দুটো ভোট যদি কম পায় তাহলে মাইক জনসন কিন্তু আসছে না। আরেকটা যদি যাই আমরা যে দুজন অ্যাবসেন্টই থাকেন তাহলে একটা কমে গেলেই কিন্তু হচ্ছে না। তো এই দুই ইকুয়েশনের মধ্যেই থাকবে, কারণ তার এই দুটোর মধ্যেই পুরো বল গেমটা রোল করছে, কারণ ডেমোক্রেটরা কেউ তাকে ভোট দেবে না। সো ওটা ইকুয়েশনে আমরা আনছি না। তাহলে কি হচ্ছে যে দু জায়গাতে এই দুটো যে কোনো একটা সিচুয়েশন হলেই মাইক জনসন হচ্ছে না। তো এবার আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে যে সেখানে ডেমোক্রেটদের পসিবিলিটি আছে কিনা স্পিকার হিসাবে হাকিম জেফ্রিকে আনার, তো সেটা হচ্ছে যদি এখন 215-র সাথে আপনি দুজন দরকার, এখন দুজন লিবারেল রিপাবলিকান যদি ট্রাম্পের ভয়ের তোয়াক্কা না করে পার্টি লাইন থেকে বেরিয়ে আসে তাহলে অবশ্যই হয়ে যেতে পারে। এবং এটা এখনকার সার্কামস্ট্যান্সে এবং বড় বড় যারা পলিটিক্যাল পণ্ডিত আছেন তারা সকলেই বলছেন যে এনিথিং ক্যান হ্যাপেন এই মুহূর্তে। এবং এটা যদি হয় এটা হয়তো 2025 এর জন্য একটা অনেক মানে বিশাল একটা ঘটনা হয়ে যাবে যদি এটা ঘটাতে পারে ডেমোক্রেটরা। অন্যদিকে মাইক জনসন শেষ পর্যন্ত টিকবেন কিনা, যদি আমরা ধরে নিই যে রিপাবলিকানরা তাকে ভোট দিলেন না দু একজন, কিন্তু তারা হাকিম জেফ্রিসকেও দিলেন না, সেক্ষেত্রে কি হবে? কত রাউন্ড ভোট হতে পারে? কিংবা পরবর্তীতে যে আশঙ্কাটির কথা বলা হচ্ছে 6 জানুয়ারি প্রেসিডেন্টের সার্টিফিকেশন, সেটি যদি ঝুলে যায়, সেটি কত লম্বা সময় লেন্দি হতে পারে বলে মনে হচ্ছে? এটা আমার মনে হয় না খুব লম্বা সময়ের জন্য করবে, কিন্তু অনেক রাউন্ডে ভোট হতে পারে, সেটা আমরা আগেও দেখেছি। এখন ডিপেন্ডস যে কতক্ষণ পর্যন্ত মাইক জনসন থাকতে চান। উনি যদি সারেন্ডার করে ফেলেন 1 কি 2 রাউন্ডের পরে, তাহলে গ্রেটার নতুন ইন্টারেস্ট, মুখ তাহলে দেখা যেতে পারে। ক্যান্ডিডেট আসবে এবং সেটা তারা যেভাবে মিউচুয়াল করে নেবে উইদিন দ্য পার্টি লাইন, তাহলে সেটা সেভাবে তারা অ্যাপ্রুভ করিয়ে নিয়ে যাবে। তো এটা ব্যাপারটা হচ্ছে যে খুব লম্বা সময় নেবে না, যেহেতু প্রেসিডেন্সিয়াল ইনঅগ্রেশন আছে সামনে। তারা নিজস্ব পার্টির, আমরা জানি রিপাবলিকানরা আর যাই করুক নাই করুক, দে আর ভেরি লয়ালিস্ট টুয়ার্ডস দেয়ার পার্টি, এবং সেখানে ডোনাল্ড ট্রাম্পের একটা আতঙ্ক আছে, রীতিমতো ভয়ে থাকেন তার এগেনস্টে যে খুব জোর করে এটাকে অনেক লম্বা সময় 15 রাউন্ড স্পিকারশিপের ভোটিং কখনোই করবে না তারা। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানের সঙ্গে আছে আমি ইহসান জুয়েল। আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান এবং প্রযুক্তিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আয়েশা দেওয়ান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা বাংলাদেশ প্রসঙ্গে একটু আলোচনা করব। সব মিলে একজন আমরা হয়তো 4 মিনিট করে সময় পাবো সর্বোচ্চ আলোচনা করার। নিঃসন্দেহে সুখবর, জাতীয় কবি রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন কাজী নজরুল ইসলাম। এই বিষয়টি নিয়ে যদি আপনারা কিছু যোগ করতে চান তবে করতে পারেন, তবে মূল আলোচনার ফোকাস রাখতে চাই জুলাই ঘোষণা, বিপ্লবের ঘোষণাপত্র, যেটি ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা করতে চেয়েছিল, এবং এইটি নিয়ে বিএনপি সহ কয়েকটি দলের মধ্যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে আবার এটিকে স্বাগত জানাচ্ছে, যদিও এটি ঘোষণাপত্র থেকে তারা পিছিয়ে এসেছে, কিন্তু বিএনপি বেশ প্রকাশ্যে প্রতিক্রিয়া দিচ্ছে। তাদের প্রতিক্রিয়ার পয়েন্টগুলো হলো, কেন হুট করে এই সময়টায় তারা এই ঘোষণাটা দিচ্ছে, এই ঘোষণাটা অন্য রাজনৈতিক দলদেরকে সামনে রেখে তারা কি ছাত্ররা নিজেদের কর্তৃত্ব জাহির করতে চেয়েছে কিনা, কিংবা সেনাবাহিনীকে পাশাপাশি রেখে তারা নিজেদের ক্ষমতা দেখাতে চাচ্ছে কিনা, অন্য রাজনৈতিক দলগুলোকে আউট করে দিতে চাচ্ছে কিনা,
এত ছাত্র আসলে সেখানকার খরচকে বহন করত, নানা ধরনের বিষয়, কিংবা নির্বাচন, সবচেয়ে বড় কথা ঘোষণাপত্রের নামে নির্বাচনকে অনেক দূরে ঠেলে দিতে চায় কিনা, এগুলো নিয়ে বিএনপির আশঙ্কা নেতারা বলছেন, যেটি নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করছে। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে শুনবো যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপির আপত্তির জায়গাটা কোথায়, কিংবা থাকা উচিত কিনা, কিংবা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রই এই সময়টাতে এসে যেটি বিএনপি বলছে সেটা কতটা যৌক্তিক? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। প্রথমেই আমি ডেফিনেটলি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্বাগত জানাই। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কবিতা, তার গান সবাইকে উজ্জীবিত করে। সো ইটস অ্যাবাউট টাইম, এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। দ্বিতীয় যে বিষয়টা আপনি এনেছেন সেটা হলো যে অবশ্যই এই আন্দোলনে ছাত্রদের একটা ভূমিকা ছিল। সাথে সাথে এর বাইরে অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল, পার্টিসিপেশন ছিল এই আন্দোলনে, এটাকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নেই। কিন্তু যেহেতু ছাত্রদের ভিজিবল লিডারশিপের মাধ্যমেই এই বিপ্লবটা অর্জন হয়েছে, সুতরাং তারা একটা মেজর স্টেক হোল্ডার এই আন্দোলনের। এবং এই আন্দোলনের আমরা ৩৬শে জুলাই, ৫ই অগস্ট আমরা বাংলাদেশ 2.0 যাত্রা শুরু হয়েছে। তারপর থেকে জুলাই মাস চলে গেল, অগস্ট চলে গেল, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অলমোস্ট আমরা কিন্তু অনেকগুলা দিন আমরা পার করে ফেলেছি। আমরা অলমোস্ট 5 মাসের কাছাকাছি আমরা অতিক্রম করেছি। তো এই দীর্ঘ দিনে ডেফিনেটলি 15 বছরের জঞ্জাল এত অল্প সময়ে পরিষ্কার করা সম্ভব না। তারপরও মানুষের কিন্তু অনেক ধরনের আশা ছিল, এবং মানুষ ডিসঅ্যাপয়েন্টেড হয় যখন এক্সপেকটেশনের সাথে, আশার সাথে প্রাপ্তিকে মেলানো যায় না। তো মানুষের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, সেই অনুযায়ী প্রাপ্তির জায়গাটা একটু অল্প। এজন্য অবশ্যই সবাইকে ধৈর্য ধরতে হবে। এত তাড়াতাড়ি পরিবর্তন ম্যাটেরিয়ালাইজ করা সম্ভব হয় না। আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই এই সরকারকে, যে তারা অ্যাটলিস্ট ডেফিনেটলি হাঁটি পা করে একটা পর্যায়ের দিকে আগাচ্ছে। সো এখানে আমরা যদি দেখি যে যদিও এটা বিপ্লব না গণ অভ্যুত্থান, এটা নিয়ে মোটামুটি আনটিল দ্য এন্ড অফ টাইম বিতর্ক চলবে, এবং এই বিতর্কর সেটেলমেন্ট হবে না। মানে দুটো পয়েন্টে আসলে যুক্তি অনেকে দেখাতে পারবেন, কেউ অভ্যুত্থান বলবেন, কেউ বিপ্লব বলবেন, কিন্তু মূল পয়েন্টে আমিও যেতে চাচ্ছি না। কিন্তু যদি এটাকে সত্যিকার অর্থে একটা পরিবর্তন আমরা বলতে চাই, তাহলে কিছু ফান্ডামেন্টাল সংস্কারের কিন্তু প্রয়োজন, কিছু মৌলিক সংস্কারের প্রয়োজন। এজন্য আমরা বিভিন্ন সময় দেখেছি যে প্রোক্লেমেশন কিন্তু আসে, এটা গণ অভ্যুত্থানের পরেই হোক কিংবা বিপ্লবের পরেই হোক, একটা প্রোক্লেমেশন আসে, যে প্রোক্লেমেশনটা রিফ্লেক্ট করে যারা অভ্যুত্থান কিংবা বিপ্লবে অংশগ্রহণ করেছেন তাদের কি ইচ্ছা ছিল, তাদের ইচ্ছার প্রতিফলন। কিন্তু সংস্কারের জন্য তো 6টি আলাদা কমিটি সরকার গঠন করেছে। জি, এটা করেছে, কিন্তু এই 6টি কমিটি এক্স্যাক্টলি কি প্রতিফলন করবে এটার একটা রূপরেখা আসলে পরে ভালো হতো। সো আমি খুব এটাকে পজিটিভলি নিচ্ছি যে সরকার ছাত্রদের সাথে কথা বলে একটা উদ্যোগ নিয়েছে, যে এই ধরনের একটা প্রোক্লেমেশন সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তারপরেই ডিক্লেয়ার করা হবে। কারণ ছাত্রদের পক্ষ থেকে যদি একটা ডিক্লারেশন আসতো, যেটা তারা পরিকল্পনা করেছিল, সেখানে ডেফিনেটলি তারা কিন্তু সবার সাথে আলোচনা করেনি। সুতরাং সব স্টেক হোল্ডারদের ইচ্ছার প্রতিফলন সেখানে হতো না। দ্যাট কুড হ্যাভ বিন এ স্টার্টিং পয়েন্ট, এবং এটা নিয়েও হয়তো একটু বিতর্ক দেখা দিত। তো সেই জায়গা থেকে আমরা ডেফিনেটলি আমরা সরে এসেছি, যেহেতু এবং ছাত্ররাও এটা মোটামুটি একটা আপোস্ট্রফা হয়েছে যে সরকারের পক্ষ থেকে একটা কনসেনসাস এক্সপেকটেশন, একটা কনসেনসাস প্রোক্লেমেশন আসবে, সেখানে সবার ইচ্ছারই প্রতিফলন হবে। তো এখানে বিএনপি কেন উদ্বিগ্ন হচ্ছে আমি জানি না, কারণ বিএনপি একটা প্রাচীন রাজনৈতিক দল, তারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন এবং একদম তৃণমূল পর্যায়ে তাদের সংগঠনের বিস্তৃতি রয়েছে। সুতরাং ছাত্ররা যদি কোনো ইভেন্ট রাজনৈতিক দলও করে, আমি আশা করব যে ছাত্ররা কোনো গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিবে না, কিংস পার্টি হবে না। এটাকে স্বাগতম জানানোই উচিত, যে তারা মনে করে যে তারা
বাংলাদেশের মানুষের নতুন ধরনের রাজনীতি বিমুখ যে একটা প্রজন্ম ছিল তাদেরকে রাজনীতি সচেতন করতে পেরেছে এবং তাদের প্রতি কিছু মানুষের সহানুভূতি থাকবে। সুতরাং বিএনপির মতো একটা প্রাচীন দলের এত যে দলের একেবারে গ্রাসরুট পর্যন্ত সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, এই ব্যাপারে খুব বেশি আশঙ্কা না করে বরং বিএনপি এখন কিছু কিন্তু ইন্টারনাল চ্যালেঞ্জের মধ্যে পড়ছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলাতেই বিএনপিকে সচেষ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর আয়েশা দেওয়ান, আপনার কাছ থেকে শুনবো, সেটি হলো যে বিএনপি আতঙ্কিত হচ্ছে। ডক্টর নাকিবুর রহমান মনে করছেন যে বিএনপির আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ বিএনপি বড় দল, কিন্তু বিএনপি আতঙ্কিত হচ্ছে কারণ তারা মনে করছে অন্য কোন দল কি এই ছাত্রদের উপর তাদের ঘাড়ে সওয়ার হচ্ছে কিনা। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির আতঙ্কটা যৌক্তিক কিনা? ধন্যবাদ। এটা অনেক বড় একটা বিতর্ক এবং আলোচনার বিষয় এই মুহূর্তে। আমি জানি না, আমার কাছে এখন 1 থেকে 2 মিনিট বোধহয় সময় আছে, যদি 4 মিনিট পাওয়ার কথা ছিল। তো যাই হোক, 2 মিনিটে আমি এটা নিয়ে খুব লম্বা কিছুই বলা সম্ভব নয়, কিংবা এটা ডিপ ডাউন। কিন্তু আমি বলবো বিএনপির স্ট্যান্ড পয়েন্ট থেকে তাদেরও আতঙ্কিত হওয়ার কিছুটা কারণ আছে। কারণ এই পুরো যে জুলাইয়ের আন্দোলন, সেটা নিয়ে আমার প্রতিক্রিয়া এই মুহূর্তে 5 মাস পরে আমি বলবো ভীষণ মিশ্র একটি প্রতিক্রিয়া। যে ছাত্রদের কাছে কিংবা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের উপর যে এক্সপেকটেশন ছিল, সেখানে কিন্তু আমরা অনেকেই এটার মধ্যে পিগি ব্যাকিং করছে, করে অনেক রকমের এটাকে অন্যদিকে টার্ন করিয়েছে এবং অনেক কার্যকলাপই ভীষণ রকমের সন্দিহান, এবং যেদিকে আমরা হয়তো বাংলাদেশকে দেখতে চাই না যেই জায়গায়। তো সেই আতঙ্কের জায়গাটা থেকে বিএনপিও হয়তো এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা এখন অ্যাক্টিভ রোলে আছেন, তারা সেটা নিয়ে তারাও এখন চিন্তায় পড়ছেন যে যেভাবে তারা প্রথম দিকে এটার সাথে যত উল্লাসের সাথে সম্পৃক্ত হয়েছেন, তো সেই সাথে সাথে অন্যান্য অনেককেই দেখছে যারা হয়তো খুব উপরে সার্ফেসে না থেকে ভেতর থেকে কাজ করে যাচ্ছে কিংবা এই ওপেনটাকে এক্সপ্লয়েট করছেন, সেখানে তারা এখন নিজেরা কিছুটা আতঙ্ক বোধ করছেন। এবং এটা খুব করাটাই আমি মনে করি স্বাভাবিক। এই মুহূর্তে আমরা যে অবস্থা দেখছি, আমি যেটা বললাম যে এটা মিক্সড একটা প্রতিক্রিয়া, এবং সবকিছু খুব ভালো পজিটিভ ডিরেকশনে যাচ্ছে তাও নয়, এবং কিছু কিছু ব্যাপার অ্যালার্মিং, এবং সেটাকে এই সময় থেকে যদি আপনি লাগাম না ধরতে পারেন, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, যেটা আমরা চাই না, যে আপনি আফগানিস্তান পাকিস্তানের মতো একটা রাষ্ট্র আমরা চাই না, এই বিপ্লবের আলটিমেট রেজাল্ট সেটা হওয়া কখনোই কাম্য নয়। এবং আমরা নতুন প্রজন্মকে রাজনীতিতে উৎসাহিত করা, কিংবা আমি সার্জিস আলমের কথাটাকে ব্যঙ্গের দিকে না নিয়েও যদি বলি, যেটা আমার কাছে খুব ভালো লাগেনি, বলেছে এই দেশে এখন ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই, সবাই রাজনীতি করতে হবে। তো আমার মনে হয় না, রাজনীতি সচেতনতা দরকার, কিন্তু শিক্ষার দিকে ছাত্রদের যে শিক্ষা মননে মেধাতে উৎকর্ষতা আনা দরকার, সেটার জন্য আমরা যাতে সেই পথ থেকে ট্র্যাক থেকে অন্যদিকে না চলে যাই, সেটার দিকেও আমাদেরকে এখনকার যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছেন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে এই ব্যাপারটাকে ভীষণ নজরদারির মধ্যে রেখেই বিচক্ষণতার সাথে হ্যান্ডেল করতে হবে। কারণ যেভাবে আন্দোলন যারা করেছে তাদেরকে স্বীকৃতি দেবার প্রয়োজন, একইভাবে দেশের ভবিষ্যতের ডিরেকশন কোন দিকে যাবে এবং তারা কোন দিকে গেলে ভালো হয়, সেটার ডিরেকশনটা অবশ্যই আমাদের যারা প্রজ্ঞমান উপদেষ্টা হয়েছেন, যারা কাজ করছেন, তাদের থেকে কিংবা অন্যান্য সকল রাজনৈতিক দল একসাথে বসেই এটা ডিসাইড করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি জানি ডক্টর নাকিবুর রহমান, আপনারও হয়তো আরো কিছু বক্তব্য আছে, কিন্তু সময়ের জন্য আয়েশা দেওয়ানকে আমরা খুব বেশি সময় দিতে পারিনি। অন্য আরেকটা দিন আমরা আলোচনা নিঃসন্দেহের সুযোগ আছে। তবে আমরা শুধু এটুকু বলবো যে যখন একটা স্বৈরাচারী সরকারকে বিদায় দেয়া হয়েছে, তখন দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ যারা আন্দোলন করেছেন, বিপ্লব করেছেন, অভ্যুত্থান করেছেন, তাদের সবার পিছনে গিয়ে দাঁড়িয়েছেন এবং সবাই একটা স্বপ্ন থেকে দাঁড়িয়েছেন। স্বপ্নটা হলো একটা সুন্দর বাংলাদেশ, যেটি স্বৈরাচার মুক্ত, দুর্নীতি মুক্ত, মানুষ ভোট দেওয়ার সুযোগ পাবে, মানুষ কিছু সংস্কার দেখতে পাবে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক, অর্থনৈতিক নানা খাতে কিছু সংস্কার দেখতে পারবে। এবং এই সংস্কারের জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারের উপর ভরসা করছে। নিঃসন্দেহে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের রাস্তাটা সেভাবে বেছে নিতে হবে, জনগণের প্রত্যাশা যাতে পূরণ হয়, যাতে নতুন করে কোনো বিতর্ক কিংবা আস্থার সংকট তৈরি না হয়। সবচেয়ে বড় কথা হলো এটা, যে আস্থাটা ঠিক রাখতে হবে। জনগণ যে আস্থাটা রাখছে সেটি যাতে সামনের দিনগুলোতে প্রতিফলিত হয়, সেটি আমাদের প্রত্যাশা জানিয়ে শেষ করছি। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।